হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের 3 নম্বর স্কুল অর্থাৎ বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুলের আমরা প্রশ্নপত্রটা সলভ করব। বিভাগ ক, খ, গ, ঘ প্রত্যেকটা বিভাগের সঠিক আনসার তোমাদের সাথে আমরা কিন্তু আলোচনা করে নেব। দেখো, এখানে আমাদের বিভাগ ক থেকে প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে, প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়। এখানে দেখো ট্যানিন যেটা সেটা নাইট্রোজেন ঘটিত নয়, এটা হচ্ছে কার্বন ঘটিত, তাহলে ট্যানিন এখানে হবে রাইট অ্যান্সার। গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত যেটা বস্তু, মানে শেষে যেটা গ্লাইকোলাইসিস উৎপন্ন হয় সেটা আমরা জানি পাইরুভিক অ্যাসিড, যেটা ক্রেবস চক্রে আবার প্রাথমিক বস্তু হিসেবে কাজ করে। তারপর দেখো উইসরং নালী যেটা দেখতে পাওয়া যায় সেটা অগ্নাশয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। অস্থি সন্ধিকে সচল রাখতে মানে সচল রাখা প্লাস ঘর্ষণ নিবারণ, ঘর্ষণ যাতে না হয় বা ঘর্ষণটা যাতে কম হয়, তাহলে দুটো অস্থির সংযোগ স্থলে মানে অস্থির সন্ধিতে কোন তরল থাকে? সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে এটা। আর সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ, এটা মস্তিষ্ক শোষণা কণ্ডের গহ্বর ওই সমস্ত জায়গায় কিন্তু থাকে। P700 যেটা সেটা এখানে আমাদের কিন্তু চক্রাকার ফটোফসফোরিলেশনের সঙ্গে যুক্ত। ওকে, বিভাগ খ থেকে দেখো পরপর প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম রোডোসিউডোমোনাস লেখা হয়েছে, রোডোসিউডোমোনাস। এছাড়া চাইলে তোমরা আরও একটা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে রোডোস্পাইরিলাম। কেমন? রোডোস্পাইরিলাম কেমন? এই যে কোনো একটা তোমরা লিখবে। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক মানে অ্যামাইলোলাইটিক উৎসেচক ক্ষুদ্রান্ত থেকে পাওয়া যায়, তেমন একটা উদাহরণ হবে তোমাদের মল্টেজ। কেমন? উৎসেচকগুলোর নামে একার থাকে, আর সাবস্ট্রেট যার উপর কাজ করে সেগুলো হচ্ছে ওকার থাকে। যেমন মল্টেজ, এর উপর মানে মল্টেজ হচ্ছে উৎসেচক এবং সেটা কাজ করে মল্টোজ উৎপন্ন করে, তাই না? হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? এভি নোড থেকে উৎপন্ন হয়। এভি নোড কেমন? যেটাকে সংরক্ষিত বা রিজার্ভ পেসমেকার বলা হয়। বৃক্কীয় নালিকায় জলের পুনর্শোষণে সাহায্যকারী যেটা হরমোন সেটা হচ্ছে এডিএইচ হরমোন। এডিএইচ হরমোন পুরো নাম হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, বা এর আরও একটা নাম আছে সেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা ভেসোপ্রেসিনও বলা হয়। ভেসোপ্রেসিন কেমন? এই নামেও কিন্তু এটা ভেসোপ্রেসিনও কিন্তু বলা হয়। ওকে, এডিএইচ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এটাই তোমরা লিখবে। ওকে, নেক্সট শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া হয়েছে ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে। যকৃতে ইউরিয়া উৎপাদনের যেটা পদ্ধতি সেটা হচ্ছে অর্নিথিন চক্র, তাহলে তোমরা এখানে অর্নিথিন এই কথাটা লিখবে। প্রাকৃতিক হিল বিকারক সেটা হচ্ছে এনএ, এটা এনএডিপি লেখা আছে, এটা এনএডিপি প্লাস হবে, এটা মানে প্রাকৃতিক হিল বিকারক। টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে কিসে পরিণত করে? টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, মল্টোজ। আর একার যেগুলো থাকে সেগুলো আমি বললাম উৎসেচক। সত্য মিথ্যা দেখব। ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, দারুণ ইম্পর্টেন্ট, অবশ্যই এটা হচ্ছে সত্য। কেমন? ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তের মধ্যে থাকে। সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ কিন্তু আরইউবিপি না, প্রথম উৎপাদিত বস্তু হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। কেমন? ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। তাহলে এই যে মন্তব্য সেটা হচ্ছে মিথ্যা। নেক্সট, ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে। ভ্রূণ অবস্থায় কিন্তু নয়, পরিণত অবস্থায়, তাহলে এটাও হয়ে যাবে আমাদের মিথ্যা। তাহলে এখানে আমরা লিখব মিথ্যা। এরপরে আমরা পরের যে বিভাগগুলো আছে সেগুলো দেখব। আচ্ছা, এখানে একটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে প্লুরা। প্লুরা কিসের মানে প্লুরা কার বাইরে থাকে? ফুসফুসের বাইরে, ফুসফুসের বহিরাবরণী, সোজাসুজি দেওয়া হয়েছে, এটা 1 নাম্বার। সিকাম, সিকামটা আমরা জানি বৃহদন্ত্রের অংশ, তাহলে এটা 2, সোজাসুজি দিয়েছে। বেলিনির নালী, এটা দেখো বৃক্কের মধ্যে দেখতে পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, এরপরে 3-এর দাগের প্রশ্ন মানে বিভাগ গ এর প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে ক্যারোটিনয়েডের ভূমিকা। আমার কাছে দেখো সাতরা পাবলিকেশন বই রয়েছে, সাতরা পাবলিকেশনে যেমন বই রয়েছে, তার পাশাপাশি ছায়া রয়েছে বা প্রান্তিকও রয়েছে। আমি প্রান্তিক থেকে এটা দেখাচ্ছি, তার কারণ প্রান্তিককে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। কেমন? এখানে দেখো প্রান্তিক প্রকাশনের বই তোমাদের দেখিয়েও দিচ্ছি। এখানে
আচ্ছা, ক্যারোটিনয়েডসের ভূমিকাটা আমরা পেজ নাম্বার 54-এ পাবো। এই যে ক্যারোটিনয়েডস সালোক সংশ্লেষে সাহায্য করে রঞ্জক হিসাবে কাজ করে, এবং ক্যারোটিন আর জ্যান্থোফিল এর সাহায্যে কি হবে, এই দুটো ক্যারোটিনয়েডস এরা কি করে, এর সাহায্যে শোষিত সৌরশক্তি ক্লোরোফিল অণুতে স্থানান্তরিত করে পরোক্ষভাবে মানে ইনডাইরেক্টলি সালোক সংশ্লেষের হার কিন্তু বাড়িয়ে দেয়। আর ক্যারোটিনের মধ্যে যে জ্যান্থোফিল থাকে, মানে ক্যারোটিনের মধ্যে একটা হচ্ছে জ্যান্থোফিল, সেটা তীব্র সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের আলোক জারণে মানে ফটো অক্সিডেশনে কিন্তু বাধা দিয়ে ক্লোরোফিলকে রক্ষা করে। ওকে, নেক্সট কোশ্চেন এখানে 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কীরকম প্রভাব পড়তে পারে। এটা রায়মার্টিনের ক্ষেত্রে 280 পাতাতে তোমরা পাবে। আমি এখানে টেক্সট থেকেই দেখাচ্ছি, যদি অতিরিক্ত ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে নানা রকমের রোগ দেখা যায় এবং সেটা খুব ক্ষতিকারক। যেমন এনফাইসেমা রোগ হয়, ফুসফুসে যেগুলো বায়ুথলি বা অ্যালভিওলাই থাকে সেগুলো ক্ষতি হয় বা নষ্ট হয়ে যায়, ফুসফুসের কর্মক্ষমতা বা কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। ব্রঙ্কাইটিস, বিড়ি সিগারেটের ধোঁয়ায় উপস্থিত ক্ষতিগ্রস্ত বস্তু সেগুলো ব্রঙ্কাসের মধ্যে প্রদাহ মানে জ্বালা সৃষ্টি করে, মিউকাস ক্ষরণ বাড়িয়ে দেয়, কফ কাশি শ্বাসকষ্ট হয়। নিয়মিত যারা ধূমপান করে তাদের সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটাও কিন্তু দেখা যায়। ভালো স্কুলে যখন একটু টাফ প্রশ্ন করা হয় তখন সিওপিডির পুরো নাম জিজ্ঞাসা করে। ওকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এছাড়া দেখো অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অনেক সময় স্তম্ভ মেলানোর সঙ্গে এই জায়গাটা দিয়ে দেয়, মানে এটা কার সঙ্গে যুক্ত, স্তম্ভ মিলিয়ে ম্যাচ করতে হয়। এটা মনে রাখবে, এটা ফুসফুসের একটা এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটা রোগ। কেমন, এখানে দেখো হৃৎপিণ্ডের এখানে যদি অতিরিক্ত মানে ধূমপান করা হয় তাহলে রক্তচাপ যেমন বাড়ে, হাড় উৎপাদন সেটা কিন্তু কমে যায়, হৃৎপিণ্ডে কিন্তু যন্ত্রণা হয়, এটাকে বলা হয় অ্যাঞ্জাইনা পেক্টোরিস। কেমন, মানে তার কার্যক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, এছাড়া ধূমপায়ীদের দেখো ট্রাকিয়া, সিলিয়ারি প্যারালাইসিস, ক্যান্সার সমস্ত রোগগুলো কিন্তু হয়ে থাকে, তাহলে এগুলো লিখতে হবে। এরপরে ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনের ফলাফল কি হতে পারে। যদি ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালন হয়, এটা তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে তোমরা বানিয়ে লিখবে যে ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালন হলে সেক্ষেত্রে এই যে রক্তদাতা এবং রক্তগ্রহীতার গ্রুপ না মিলিয়ে রক্ত সঞ্চালন করলে, অর্থাৎ ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালন করলে গ্রহীতা মানে যে রক্তটা নিচ্ছে সেই গ্রহীতার রক্তে আরবিসির পিণ্ড ভবন বা অ্যাগ্লুটিনেশন হয়, একে এবিও বিসঙ্গতি বলে। উদাহরণস্বরূপ এ শ্রেণী বি শ্রেণীকে বা ও শ্রেণীকে রক্তদান করলে এই ঘটনা ঘটে। এছাড়াও ত্রুটিপূর্ণ রক্তদানের ফলে সঠিক শ্রেণীর রক্ত সঞ্চালন না হলে গ্রহীতার দেহের অনাক্রমতা দ্বারা গৃহীত লোহিত রক্তকণিকা সেগুলো ধ্বংস হয়ে যায় এবং হিমোগ্লোবিন রক্তরসে উন্মুক্ত হয়ে মানে চলে আসে ডাইরেক্ট, সেটাকে বলা হয় হিমোলাইসিস, মানে হিমোগ্লোবিন ফেটে যাওয়া, লাইসিস মানে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া। ওকে, তাহলে এরকমভাবে লিখবে। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম। এখানে শুধুমাত্র নামগুলো তোমরা লিখবে। সংযোজী কলাগুলির নামগুলি হলো সাইনো আর্টেরিয়াল নোড বা এসএ নোড, তারপরে দেখো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, আন্তঃ নোড তন্তু, হিজের বান্ডিল এবং পার্কিনজি তন্তু, এই 5টা নাম লিখবে। এরপরে সালোক সংশ্লেষে আলোক দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কি কি ব্যবহৃত হয় এবং কি উৎপাদিত হয়। আমরা যদি দেখি ব্যবহৃত হয় যেগুলো উপাদান হিসেবে কাজে লাগে সেগুলো হচ্ছে সূর্যালোক, জল, ক্লোরোফিল। এছাড়া সাহায্যকারী উপাদান হিসাবে এনএডিপি প্লাস এবং এডিপি ও পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট, এগুলো কাজে লাগে। ওকে, এবং সালোক সংশ্লেষের আলোক দশায় যেগুলো উৎপন্ন হয় আলোক দশায় সেগুলো হচ্ছে এনএডিপি এইচ প্লাস, অক্সিজেন, জল এবং এটিপি তৈরি হয়। তাহলে এগুলো তোমরা লিখবে, যেমন মানে হেডিং করে লিখবে আলোক দশায় ব্যবহৃত পদার্থসমূহ নিয়ে সেগুলো লিখবে, আর উৎপাদিত বস্তুসমূহ বলে হেডিং দিয়ে লিখবে। মূত্র উৎপাদনের সময় বৃক্কীয় নালিকার গাত্র থেকে সংশ্লিষ্ট এবং পুনঃশোষিত পদার্থগুলির নাম। এটা রাইমার্টিনের ক্ষেত্রে আমি দেখাবো। এটা 300, যাদের কাছে রাইমার্টিন আছে তোমরা বের করতে পারো এই পেজ নাম্বারটা, বা তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিতে পারো। 377 পাতায় পুনঃশোষিত বস্তুগুলো দেখো। পুনঃশোষিত বস্তু হচ্ছে এখানে পুনঃশোষিত পদার্থ হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ফসফেট, সালফেট, এগুলো।
আর সংশ্লেষিত মানে তৈরি হয় কোনগুলো, সেগুলো হচ্ছে অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, অজৈব ফসফেট এবং এরিথ্রোপোয়েটিন। এগুলো তৈরি হয় সংশ্লেষিত বস্তু, আর এগুলো পুনঃশোষিত হয়। কেমন, মানে আবার শোষিত হয়। লিভারের দুটি লিভারের কার্য দুটো আমরা অবশ্যই টেক্সটবুক থেকে দেখব, তার কারণ টেক্সটবুকের মধ্যে ছোট ছোট করে সুন্দর করে দেওয়া হয়েছে এবং নম্বর অনুযায়ী সুন্দর করে দেওয়া হয়েছে। লিভার বা যকৃতের কাজ হচ্ছে, দেখো এটা তোমরা লিখবে যে প্রোটিনের অপচিতি বিপাকের ফলে উৎপন্ন অ্যামোনিয়া যকৃতের কোষে অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকারক ইউরিয়াতে পরিণত হয়। 2 নম্বর, যকৃতের রক্তের হিমোগ্লোবিন ভেঙে যায়, নিয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন নামক রেচন পদার্থ উৎপন্ন হয়, যা পিত্তরসের মাধ্যমে অন্ত্র হয়ে মলের সঙ্গে দেহে বেরিয়ে যায়। এই বিলিরুবিন থাকে বলে মূত্রটা হলুদ হয়। এছাড়া বিলিভার্ডিন এগুলো মলমূত্রের কিন্তু বর্ণ নিয়ন্ত্রণ করে। ওকে, মনে রাখবে। তাহলে 1 নম্বর 2 নম্বর দুটো পয়েন্ট লিখবে। নেক্সট আমরা তাহলে বিভাগ ঘ, যেগুলো প্রশ্নমান 5 সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ফটোফসফোরিলেশন কাকে বলে। ফটোফসফোরিলেশনের প্রশ্নটা আমরা আগেও পেয়েছি, বেশ কিছু প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের দেখো 3 নম্বর সেট চলছে, অথচ রিপিট হতে শুরু করেছে। এই যে সূর্যালোকের উপস্থিতিতে পাতার কোষের মধ্যে যে এডিপি থাকে সেগুলো অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করে, এই পদ্ধতিটাই হচ্ছে ফটোফসফোরিলেশন। সালোকসংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের উৎস এবং কার্য। কার্বন ডাইঅক্সাইডের উৎস এবং কার্য আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে কার্বন ডাইঅক্সাইড উৎস হচ্ছে এই যে স্থলজ উদ্ভিদ, যেগুলো অর্ধজলজ পরাশ্রয়ী, তার পত্ররন্ধ্রের মাধ্যমে বাতাস থেকে নেয়। আর যেগুলো জলজ উদ্ভিদ সেগুলো জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে। ভূমিকা, 1 অণু গ্লুকোজ মানে C6H12O6 তৈরি করার জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে। এই যে সালোকসংশ্লেষের ফর্মুলা, যেটা রাসায়নিক সমীকরণ, সেখানে আমরা পেয়ে যাচ্ছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড আমাদের লাগে। এছাড়া সালোকসংশ্লেষের প্রক্রিয়া একটা প্রধান উপাদান বা কাঁচামাল হিসেবে কার্বন ডাইঅক্সাইড লাগে। দুটো প্রধান কাঁচামাল সালোকসংশ্লেষে, দুটো কাঁচামাল অবশ্যই লাগে, সেটা হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর হচ্ছে জল। ওকে, তাহলে সেটা সালোকসংশ্লেষে গ্লুকোজের মধ্যে যেটা কার্বন থাকে সেটা এবং অক্সিজেন যেটা থাকে গ্লুকোজের মধ্যে, অক্সিজেন এবং কার্বন, সেগুলো কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। একটা প্রশ্ন আসে এবং সেটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে, এবং তারা কিন্তু হয়তো জানে বা প্রশ্নটা করে আসে, মানে পড়ে আছে, কিন্তু সঠিক জিনিসটা না জানাতে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। সেই প্রশ্নটা কি, সেটা হচ্ছে অনেক সময় তোমাদের বলবে যে গ্লুকোজের মধ্যে অক্সিজেনের উৎস কি। গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন থাকে, গ্লুকোজের মধ্যে যে কার্বন থাকে, সেগুলো কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। যদি বলে যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যেটা উপজাত পদার্থ হিসেবে যেটা অক্সিজেন গ্যাস নির্গত, সেটা কোথা থেকে আসে, সেটা জল ভেঙে আসে। ওকে, তাহলে গ্লুকোজের মধ্যে যেটা অক্সিজেন সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে, গ্লুকোজের মধ্যে যেটা কার্বন সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। কিন্তু যেটা উপজাত পদার্থ হিসাবে যেটা অক্সিজেন গ্যাস পরিবেশে বেরিয়ে আসে, মুক্ত হয়, উৎপন্ন হয়, সেই অক্সিজেন গ্যাসটা জল ভেঙে আসে। এই দুটো কিন্তু কখনোই গন্ডগোল করবে না। এটা কিন্তু প্রশ্ন আসে, অনেক স্কুলে এই প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। ওকে, তোমরা হয়তো প্রশ্ন বিজেতারা এখন পাচ্ছ না, হয়তো পরবর্তীকালে প্রশ্ন বিজেতা তোমরা পেতেও পারো, কিন্তু অনেক স্কুলে এই প্রশ্ন দেয়। ওকে, নেক্সট, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন, এটা আমরা আগেও পেয়েছি। আমি জাস্ট তোমাদের রায়মার্টিন থেকে দেখিয়ে দিচ্ছি, তার কারণ আগে দুটো সেটেই বোধহয় আমরা পেয়েছি 252 পাতায়। এই যে বাষ্পমোচনকে বিজ্ঞানী কার্টিস কেন প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন, তার উপকারী এবং অপকারী ভূমিকা দুটোই সুন্দর করে লিখতে হবে। আমাদের পেড গ্রুপে, যেহেতু আমাদের পেড গ্রুপে সমস্ত নোটস আমরা পাঠাই এবং সেই ক্লাসগুলো ইউটিউবেও আমরা দিয়ে দিই, তার কারণ অনেকে আছে যারা পেড গ্রুপে নেই, তারা ইউটিউব থেকে ক্লাসগুলো ফলো করো, নোটসগুলো তোমরা নিজেদের খাতায় হয়তো লিখে রাখো। তাদের কথা ভেবে আমরা পেড গ্রুপে ক্লাসগুলো ইউটিউবেও কিন্তু ফ্রিতে আমরা ক্লাসগুলো দিয়েছি। নোটসগুলো দিইনি, নোটসগুলো আমরা দেখিয়েছি, কিছু কিছু চ্যাপ্টার আমরা বুঝিয়ে দিয়েছি, বোর্ডের মধ্যে এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছি, বা টেক্সট বুক থেকেও অনেক চ্যাপ্টার আমরা বুঝিয়েছি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের। যাই হোক, সেখানে দেখবে বাষ্পমোচন সেগুলো নোটস দেওয়া হয়েছে, সেখানে কিন্তু পুরো মানে এই প্রশ্ন আনসারগুলো খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি খাতার মধ্যে। নোটস কিন্তু ইউটিউবের মধ্যে দেওয়া হয়েছে। তোমরা প্লেলিস্ট অপশানে যাবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পাবে, বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়েও সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। ওকে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখে নিও। সিলেবাস প্রায় শেষের দিকে, অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখবে। বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী দুটি প্রভাবকের ভূমিকা কেমন, প্রভাবক মানে ফ্যাক্টর বা যেগুলো শর্ত, সেগুলোর ক্ষেত্রে রায়মার্টিন যদি করতে চাও 251 পাতায় পেয়ে যাবে। রায়মার্টিনটা আমি আর দেখাচ্ছি না, পেজ নাম্বারটা বলে দিলাম। আর টেক্সটের ক্ষেত্রে এই যে প্রভাবকের মধ্যে অনেক প্রভাবক আছে,
এক্সটার্নাল ফ্যাক্টর, এই যে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, আলোক তীব্রতা, কেমন তোমরা এখানে কাজ করো তাপমাত্রা এবং আলোক তীব্রতা এই দুটো ফ্যাক্টর লিখবে। ওকে, দুটো বলেছে দুটো লিখবে। উইল্টিংয়ের একটি কারণ, উইল্টিং কেন হয়? উইল্টিং মানে হচ্ছে অবনমন। এটা আমরা দেখেছিলাম যে যদি প্রচুর পরিমাণে, অত্যধিক পরিমাণে যদি বাষ্পমোচন হয়, যতটা জল উদ্ভিদ শোষণ করে তার থেকে বেশি পরিমাণে বাষ্পমোচন হয়ে যাচ্ছে, তাহলে অবনমন হবে। তোমরা লিখবে যে গ্রীষ্মকালে প্রখর সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদে জল শোষণের চেয়ে বাষ্পমোচনের হার বেশি হলে উদ্ভিদের পাতা ও কচি কাণ্ডের অস্বস্তি কমে যায় এবং অঙ্গগুলি নেতিয়ে পড়ে, এর ফলে অবনমন বা উইল্টিং ঘটে। এরকমভাবে লিখবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে 2 নম্বর প্রশ্ন, তুমি মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা তোমার পরিপাক নালীর বিভিন্ন অংশে কীভাবে পাচিত হবে তা বর্ণনা করো। তাহলে মাংস মানে হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, তাহলে প্রোটিন জাতীয় খাবার কিভাবে পরিপাক ঘটে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে প্রোটিন আমাদের মুখবিবরে কোনো কিছু পরিপাক হয় না। মুখবিবরের কথাটা লিখবে, জাস্ট একটা কথা লিখতে পারো যে মুখবিবরে প্রোটিন ভঙ্গ কোনো উৎসেচক না থাকায় প্রোটিনের পরিপাক মুখবিবরে হয় না। পাকস্থলীতে কি লিখবে? পাকস্থলীতে এইখানে দেখো এই কথাগুলো লিখবে। নিয়ে পেপসোনোজেন যেটা উৎসেচক সেটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, সেটা HCl এর সাহায্যে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে সক্রিয় পেপসিনে পরিণত হয়। তারপরে সেই প্রোটিনের ওপর পেপসিন কাজ করে, নিয়ে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করে। নিচের এই দুটো লাইন লেখা দরকার নেই, এটা কিন্তু লিখবে না, যেহেতু এখানে তোমাকে দুধের কথা বলেনি, এখানে মাংসর কথা বলেছে। তাহলে নিচের এই লাইনটা, শিশুদের এবং দুগ্ধ প্রোটিনের যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা লিখবে না। ওকে, ক্ষুদ্রান্তে চলে যাবে। ক্ষুদ্রান্তে যেমন লেখা আছে অগ্নাশয়ে যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন যারা আছে, প্রোটিনকে প্রথমে মেটাপ্রোটিন, ট্রিপসিন প্রোটিওজে পরিণত করে, তারপর আবার পেপটোনে, তারপর পলিপেপটাইড, শেষে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, যেটা প্রোটিনের একদম সরলতম উপাদান। আন্তরিক রসেরও একই রকম, আন্তরিক রসে ইরিপসিন থাকে, সেটা ওই লোয়ার পেপটাইড যেগুলো থাকে, লোয়ার পেপটাইড মানে নিম্ন পেপটাইড যেগুলো, পলিপেপটাইড বা ডাইপেপটাইড, সেগুলোকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। তাহলে যেরকমভাবে বললাম এতটা পর্যন্ত তোমরা লিখবে। ওকে, নেক্সট আমাদের এখানে প্রশ্ন আছে মৃতজীবীয় ও মিথজীবীয় পুষ্টির মধ্যে দুটি পার্থক্য। সরাসরি মৃতজীবীয় বা মিথজীবীয় পুষ্টির পার্থক্য এখানে নেই, অন্যভাবে রায়মার্টিন দেওয়া হয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে। দেখো, দুটি পার্থক্য লিখতে বলেছে, তাই তো, দুটি পার্থক্য। এখানে আমাদের পার্থক্যটা খেয়াল করো, মৃতজীবী জীব এবং মিথজীবী জীব, কিন্তু আমাদের বলেছে মৃতজীবী পুষ্টি, মানে এদের মধ্যে যে পুষ্টি দেখা যায়, আর মিথজীবী জীবের মধ্যে যেটা পুষ্টি দেখা যায় সেটা মিথজীবী, এদের পার্থক্য, এই জীবগুলোর পার্থক্য নয়। লেখার সময় তোমরা লিখবে যে মৃতজীবীয় পুষ্টির ক্ষেত্রে মৃতজীবী জীবটি মৃত গলা জৈববস্তু থেকে পুষ্টিরস শোষণ করে, বিষয় একই থাকবে। মৃতজীবীর ক্ষেত্রে লিখবে মিথজীবীয় পুষ্টির ক্ষেত্রে মিথজীবী জীবগুলি পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পুষ্টি সাধন করে। ওকে, এরপরে এখানে লিখবে যে মৃতজীবীয় পুষ্টির ক্ষেত্রে জীবগুলি খাদ্য উৎপাদনে পুরোপুরি অক্ষম, কিন্তু মিথজীবীয় পুষ্টির ক্ষেত্রে জীবগুলি খাদ্য উৎপাদনে আংশিকভাবে সক্ষম। মিথজীবী পুষ্টি দেখায়, উদাহরণ দেবে এটা ছত্রাক, মনোসিস্ট, এটা মৃতজীবীয়, আর মিথজীবীয় হচ্ছে লাইকেন, রাইজোবিয়াম ইত্যাদি, এরকমভাবে লিখবে। ওকে, উদাহরণটা ওই 2 নম্বর পয়েন্টের সঙ্গেই দিয়ে দেবে, যেহেতু দুটো পার্থক্য বলেছে। নেক্সট আমাদের অথবা দিয়ে প্রশ্ন, এখানে রসের উৎস সম্পর্কিত ডিকশন এবং জলের মতবাদ, এটা আমরা আগেও পেয়েছি আমাদের এখানে টেক্সট বুকে 67 পাতায় ডিকশন জলের মতবাদ, মানে যেটা মূলজ চাপ, কেমন মূলজ চাপ লিখবে, জলের তীব্র, সমসংযোগ অসমসংযোগ এটা লিখবে, এবং বাষ্পমোচন টান, এই পয়েন্টটা। তাহলে 3টে পয়েন্টের মাধ্যমে তোমরা লিখবে। ওকে, আমি বলছি না এটা, আর আমাদের ক্লাসে বহুবার আমি এই জিনিসগুলো বুঝিয়েছি, ক্লাসে যেহেতু হয়ে গেছে, যারা ক্লাস ফলো করেছো, আমি বারবার বলি ক্লাসে যা কিছু আমাদের ক্লাসগুলো হয়েছে, নোটস আমরা যা কিছু প্রোভাইড করেছি, সেখান থেকে তোমরা সমস্ত কিছু প্রশ্ন তোমরা কমন পাবে, এবং এই সব প্রশ্নগুলো কিন্তু ক্লাসে আমরা ডিসকাস করেছি। ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়, তার কারণ এখানে ক্রেবস চক্রে যেটা প্রথম উৎপাদিত জৈব অ্যাসিড সেটা সাইট্রিক অ্যাসিড, আর সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বক্সিল অ্যাসিড গ্রুপ, বন্ড COOH গ্রুপ থাকে, তাই জন্য একে TCA ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। মানে ট্রাই মানে 3টে কার্বক্সিলিক অ্যাসিড থাকে বা গ্রুপ থাকে, তার জন্য একে TCA চক্র বলা হয়। ওকে, নেক্সট আমাদের দেখো এখানে একদম শেষের দিকে আমাদের ছবি চলে এসেছি। ছবির মধ্যে দেখো প্রথমে হৃৎপিণ্ডের ছবি, রায়মার্টিন থেকে করতে পারো,
বা তোমাদের যে কোনো রেফারেন্স বই আমি প্রান্তিক থেকেও দেখাই, বা ট্যালেন্ট বুস্টার সেখান থেকেও আমি দেখাই। ওকে, দেখো সাঁতরা পাবলিকেশন সেখান থেকেও তোমরা করতে পারো। এই ছবিটা তোমরা করবে, চাইলে স্ক্রিনশট নিতে পারো। ওকে, এবং এখানে যেগুলো বলেছে মহাধমনী উপরকারগুলো মহাধমনী, এরপরে হচ্ছে ফুসফুসের শিরা, ওপরকার দুটো হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে ফুসফুসের ধমনী, নিচেকার দুটো হচ্ছে ফুসফুসের শিরা, তাহলে নিচেকার দুটোর নামটা লিখবে। ওকে, এরপরে ফুসফুসের ধমনীও বলেছে, তাহলে ধমনীটাও দেখাবে। আর দ্বিপত্র কপাটিকা মানে এই যে দ্বিপত্র কপাটিকা, এইখানে আমাদের দ্বিপত্র কপাটিকা মানে বাম মলিন্দ এবং বাম নীলের মাঝে থাকে দ্বিপত্র কপাটিকা, সেটা আমাদের দেখাতে হবে। আর আমাদের অথবা দিয়ে নেফ্রনের ছবিটা রাইমার্টিনের 384 পাতায় তোমরা পাবে। নেফ্রনের এই ছবিটাও করবে। টেক্সট বুকে ছায়া বা অন্যান্য পাবলিকেশন বই একটু জটিল করে দেওয়া হয়েছে, রেফারেন্স বইয়ে সুন্দর করে দেওয়া হয়েছে, তাই জন্য রেফারেন্স বইটা দেখাচ্ছি। এইটার ছবিটা তোমরা করবে। ওকে, তাহলে 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নিলাম, একদম সমস্ত প্রশ্নপত্র মানে 40 নম্বরের প্রশ্নপত্র আমরা সলভ করলাম। তাই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ক্লাসগুলো শেয়ার করবে, বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলেও কেউ আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত করবে। যত বেশি তোমরা ক্লাসগুলোতে লাইক দাও বা শেয়ার করো, তত বেশি আমরা মোটিভেশন পাই এবং তোমাদের উদ্দেশ্যে কিন্তু আরও নতুন করে অনেক ক্লাস নিয়ে আসার চেষ্টা কিন্তু করি। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।